আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ থেকে সর্বপ্রথম ক্রোয়েশিয়া ফাইল জমা দিয়েছি আপনার ডি ক্যাটাগরি ভিসার জন্য, অর্থাৎ লং টার্ম ভিসার জন্য। আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ওভারঅল আপনারা ধারণা পেয়ে যাবেন। আমরা এই ভিডিওটিতে আমরা আলোচনা করব যে আপনার ক্রোয়েশিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটা কোথায়, এবং আমাদের সম্মানিত বড় ভাইরা যারা জমা দিয়েছেন ওনারা কি কি প্রতিবন্ধকতা আপনার ফেস করা লাগছে, এবং ওনারা ওখানে কি কি ফ্যাসিলিটি পেয়েছেন, এবং বাংলাদেশে আসার কারণে আমরা কি কি এক্সট্রা ফ্যাসিলিটি পেয়েছি, একদম ওভারঅল সবকিছু আমরা আপনাদেরকে আমরা আলোচনা করব, এবং এই ভিডিওটির মাধ্যমে আমরা ধারণা দিয়ে দিব। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, ধৈর্য সহকারে দেখলে আপনারা যারা ক্রোয়েশিয়ার ভিসা আবেদন জমা দিবেন আপনারা সবাই ওভারঅল ধারণা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম বড় ভাই। আপনি তো মোটামুটি অত্যন্ত কম সময়ে ক্রোয়েশিয়া এম্বাসি ফেস করছেন, তো আপনি এম্বাসি ফেস করার ক্ষেত্রে গিয়ে অর্থাৎ বিএফএস গ্লোবালে আপনি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে আপনি কোথায় গিয়ে ফাইল জমা দিয়েছিলেন, অর্থাৎ বাংলাদেশে কোথায় ভিসা সেন্টারটা করা হয়েছে? ধন্যবাদ। আশা করি আপনাকে নিয়মিত দেখে তারা সবাই এই ভিডিওটা থেকে অনেক উপকৃত হবে। আমি এটা দিয়েছি হচ্ছে যে গুলশান, যেটা খুবই সহজ একটা লোকেশন। এটা হচ্ছে বনানী থেকে হেঁটেও যাওয়া যাবে। যেখান থেকে আসে ঢাকা বনানী বাস স্টেশন নেমে সে ওই কারণ বাজার যেই বাজারটা আছে, বনানী যে কাঁচা বাজারটা, বা হোটেল শেরাটন, ঠিক হোটেল শেরাটনের উল্টা পাশে বোরাক মেহরুন টাওয়ার 8ম তলায়, লিফটের 8ম তলায় এটা বিএফএস সেন্টার। ওখানে শুধু ক্রোয়েশিয়া না, আরো অনেকগুলা দেশের বিএফএস সেন্টার সমন্বিতভাবে, এটা যেমন গ্রিসের আসছে, ইউক্রেন আসছে বর্তমানে, জি ওইখানে এগুলা আছে। এখন আপনি আমাকে একটু বলেন, আপনি তো শুরু থেকেই একদম যাওয়া পর্যন্ত মানে কিভাবে ঢুকছেন, মানে কোথাও চেকিং থেকে শুরু করে একদম ফিঙ্গার দেওয়া পর্যন্ত, এটার একটা এক্সপেরিয়েন্সটা আপনি যদি শেয়ার করতেন। আচ্ছা, এটার এক্সপেরিয়েন্সটা ছিল খুবই, আমার কাছে যখন আমি বিএফএস এ গিয়েছিলাম, সো যাওয়ার আগে আমার এক্সপেরিয়েন্স ছিল আই ওয়াজ লাইক রিয়েলি স্কেয়ার্ড অ্যাবাউট লাইক কি হয় না হয়। কারণ আমরা তো নর্মালি জানি যে নেপাল বেটার অপশন, কারণ আমরা তো জানি যে হয়তো বাংলাদেশে ওরা বিষয়টা বুঝবে না, বা এটা একটা মিসকনসেপশন ছিল আমাদের, একটা গাইডেড বলতে পারেন, বা একটা আমরা ওই যে একুরেট যেই নিউজটা ওইটা কোথাও থেকে আমরা স্পষ্ট হই নাই। সো এর মধ্যেই আমাদের যাওয়া, যেহেতু আমাদের চলে আসছে ওয়ার্ক পারমিট, আমাদের নিউ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেয় আমাদের শ্রদ্ধেয় ভাইয়া। সো আমি ওই জায়গায় যাওয়ার কারণে হয়েছে কি যে এখানে যে ওদের যেই বিহেভিয়ার আর ওভারঅল আমার এক্সপিরিয়েন্স, লাইক মাই এক্সপিরিয়েন্স ওয়াজ সুপার নাইস, অ্যান্ড আমি এটা ওরা খুবই হেল্পফুল ছিল, আর আমি খুবই ইমপ্রেস ওদের বিহেভে, ওরা খুবই সাপোর্টিভ ছিল। যেটা নেপাল অথবা ইন্ডিয়াতে গেলে হয়তো এই ধরনের সুবিধা পাওয়া যেত না। ফিঙ্গারিং এর বিষয়টা যদি একটু বলতেন, যেটা ইন্ডিয়াতে গেলে বা নেপাল গেলে। তো আমি ভাইকে আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনারা যখন বিএফএস এ যাবেন আপনাদেরকে তো অবশ্যই আপনাদের যে যারা এজেন্সি আছে বা যারা এজেন্ট আছে ভাইয়ার মতো, ওরা আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে। সো এখানে হচ্ছে বোরাক মেহরুনের টাওয়ারের মেন গেটের পাশে যে সিকিউরিটি রুমটা আছে, ঠিক রাস্তার পাশে যেই আপনার যে মানুষ যে হাঁটার যেই সাইডটা আছে, ওই সাইডটার পাশে হচ্ছে যে বিএফএস এর তরফ থেকে 2জন সিকিউরিটি থাকে। ওদেরকে জাস্ট আপনারা যদি বলেন যে আমাদের ক্রোয়েশিয়াতে অ্যাপয়েন্টমেন্ট আছে, ওই অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্টটা দেখাইলে ওরা আপনাকে 2টা টোকেন দিবে, মানে পার্সন ওয়াইজ একটা করে টোকেন দিবে। লিফটের সামনে থেকে? লিফটের সামনে থেকে না, এটা হচ্ছে রাস্তার ঠিক পাশে থেকে, ওদের যে বিল্ডিং এর বাইরে আছে, বিল্ডিং এর বাইরে রাস্তার পাশে ওদের একটা টুল, একটা চেয়ার টেবিল নিয়ে ওরা বসেছে, ওরা আপনাকে একটা টোকেন দিবে। সো এই টোকেনটা নিয়ে হয় কি, আপনি বোরাক মেহরুন টাওয়ারে ঢুকবেন, ওখানে 2টা লিফট, একটা হচ্ছে আপনি ঢুকতে হাতের বামে, আরেকটা হচ্ছে ডানে। সো আপনি ডানের লিফটে দাঁড়াইলেই ওরা আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি জন্য এসেছেন। তখন আপনি আপনার যে টোকেনটা আছে আপনি বলবেন যে আমি বিএফএস এ যাব। তখন ওরা আপনাকে টোকেনটা দিয়ে ওরা আপনাকে বলে দিবে যে স্যার আপনি 8ম তলায় চলে যান, লিফটের 8। সো আপনি ওইখানে গেলে যথারীতি ওইখানে একটা আমাদের কিউ থাকে, ওইখানে একটা সিরিয়াল হয়। সো আপনি সিরিয়ালটা মেনটেন করে ওদেরকে সকল কাগজপত্র দেখাবেন যে আমি এই জন্য এসেছি, ওরা আপনার পাসপোর্ট দেখতে চাইবে। আর আপনার যে অ্যাপয়েন্টমেন্ট আছে ওদের কাছে তো আপনার অ্যাপয়েন্টমেন্টের নথি আছে, ওরা আপনাকে এগুলা সব প্রাইমারি যে চেকটা আছে এটা করে আপনাকে যে মেন ভিতরে ঢোকার যে সিরিয়াল, আপনাকে ওই সিরিয়ালের টোকেনটা দিয়ে দিবে। তখন আপনি আপনার সিরিয়াল অনুযায়ী বসে থাকবেন। আপনার সিরিয়াল ওরা খুবই কেয়ার নেয় ক্লায়েন্টকে, ওরা খুবই আন্তরিক, ওরা সিরিয়াল অনুযায়ী আপনার কাজটা করে দিবে।
ভিতরে কি কি ফর্মালিটিস ছিল ওনাদের, মানে রেস্ট্রিকশন বা আপনি যদি বলেন মানে। আচ্ছা আচ্ছা, আমি নরমালি অ্যাজ ইউজুয়ালি যদি বলি যে আদার যেই বিএফএস থাকে, যেই রেস্ট্রিকশন গুলো থাকে নরমালি এখানেও সেম রেস্ট্রিকশন গুলো, যেমন আপনি মোবাইল অ্যালাউড, বাট আপনি যদি ব্যাগ নিয়ে ভিতরে যেতে পারবেন, ব্যাগ নিয়ে ভিতরে নিয়ে যেতে চান আপনি পারবেন না। বাইরে আপনার ওই যে ব্যাগ রাখার বক্স আছে, ওরা দে উইল গিভ ইউ লাইক টোকেন এন্ড ইউ হ্যাভ টু পে দ্য অ্যামাউন্ট। আপনার ওখানে ব্যাগ রাখতে হলে অ্যামাউন্টটা পে করা লাগবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, এটা 100 টাকা বা 150 টাকা এরকম, এটা ব্যাগ ওয়াইজ আপনার। আচ্ছা, কারো আত্মীয়স্বজন থাকে তাহলে আত্মীয়স্বজনের কাছে ব্যাগটা রেখে যাওয়াটাই বেটার হবে। আর হচ্ছে যে উপরে তো কাউকে অ্যালাউ করে না, মাঝে মধ্যে যদি করে হয়তো আমরা এখন খুব কম সংখ্যক ক্লায়েন্ট। কতজন লোকজন আপনারা একদিনে? আমরা একদিনে হয়েছে আমার 52%, আমার মনে হয় যে আমরা যে ডেটে জমা দিয়েছি अराउंड লাইক 52 টু 54। শুধু ক্রোয়েশিয়ার জন্য না সব মিলে? না, শুধু ক্রোয়েশিয়ার জন্য। আমরা যে ক্লায়েন্টগুলো দেখতে পেলাম নট মোর দেন দ্যাট। ক্রোয়েশিয়ার জন্য প্রিমিয়াম লাউঞ্জ। আর ওখানে কি কি বিধিনিষেধ আছে? ওখানে কোনো ওখানে ওইখানে হচ্ছে যে আপনার বিধিনিষেধ বলতে গেলে তেমন কিছু নেই, তবে আপনি মোবাইল ফোন ওরা আপনি ইউজ করতে পারবেন, বাট ওইটা দিয়ে কোনো ভিডিও রেকর্ডিং বা ছবি তোলা এগুলা সম্পূর্ণ নিশ্চিত। ওনারা কি আপনাদের কি কি সুবিধা দিয়েছিল? আচ্ছা, খাওয়া দাওয়া বা কোনো কিছু? আচ্ছা, সুবিধা বলতে গেলে যে ওইখানে হয় আপনার যে ভিসা ফিটা আমাদের কাছ থেকে নিয়েছে। নরমালি আদার্স যে এম্বাসি গুলো আমি ফেস করেছিলাম না, বিএফএস গুলো ফেস করেছিলাম, এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট দেখলাম। কারণ ওরা যখন আপনার ফাইলটা দেখে যদি ওদের মনে হয় যে হ্যাঁ এভরিথিং ইজ পারফেক্ট, তো ওরা আপনাকে আপনার কত টাকা পে করা লাগবে টোটাল ইনক্লুডিং, সো আপনাকে ওরা এটা একটা রিসিপ্ট দিয়ে দিবে। এনআরবি ব্যাংক ওদের পাশে একটা বুথ আছে, ঠিক অপোজিট সাইডে বিএফএস এর ঠিক সেম ফ্লোরে। আপনি ওই অফিসের ভিতরেই ওইটা গিয়ে আপনি জাস্ট আপনার ওই ইয়েটা নিয়ে আপনি বাংতি টাকা নিয়ে যেতে হবে, কারণ ওখানে ওরা বাংতি টাকা দিতে চায় না। 11,440 টাকা আছে সব মিলিয়ে, এই পেমেন্টটা আপনি করতে হবে। এটা করতে হবে যখন ওরা আপনার সব ডকুমেন্টস জমা নিবে, দেন এই পেমেন্ট আপনি করতে পারবেন। আদারওয়াইজ এই পেমেন্টটা করা যাবে না, কারণ ওরা আপনাকে ওই জায়গা থেকে সিগন্যাল দিবে না পেমেন্টটা করার। ভাই ক্রোয়েশিয়ার ক্ষেত্রে তো অনেকে মানে ইন্ডিয়াতে গেলে বা নেপাল গেলে হিন্দিতে কথা বলা লাগতো, ইংলিশে কথা বলা লাগতো। এখন ভিসা আবেদনপত্র জমা দেওয়ার সময় কোনো ইন্টারভিউ নেয় কিনা, অথবা কোনো ইংলিশে কথা বলা লাগে কিনা, অথবা বিদেশি কোনো নাগরিক আছে কিনা, না ফাইলটা বাংলাদেশিরাই জমা নেয় এবং বাংলায় কথা বলে ফাইল জমা দিতে হয়? ধন্যবাদ। এখানে না, এখানে তেমন কোনো একবারে নর্মাল, এখানে ওইরকম কিছুই হয় না। এখানে হচ্ছে যে আপনার ফাইলটা একবারে বাংলায় কথা বলে আপনি জমা দিতে পারবেন। আর ওরা হচ্ছে কোনো যদি আপনার প্রবলেম খুঁজে পায়, ওরা খুবই আন্তরিকতার সাথে বলবে যে স্যার আমরা এটাই, আপনার এই সমস্যা আছে, আপনি এটা সলিউশন করেন। আদারওয়াইজ আপনার এজেন্টকে জানান স্টেপ নেওয়ার জন্য। আপনি বসেন, আপনি আরামসে বসেন, আমরা আছি। আপনি এই ডকুমেন্টগুলো শর্ট থাকে, কারো ডকুমেন্ট শর্ট থাকতেই পারে, তো ওদের ক্রাইটেরিয়ার মধ্যে যদি না পড়ে ডকুমেন্টগুলো, ওরা বলবে যে আপনি কি এনে দিতে পারবেন। সো ওদের এই জায়গায় একটা সুবিধা আছে যে আপনি, হ্যাঁ সুবিধার কথা বলছেন, এটা যেমন আমি ফেস করেছিলাম যে একটা পেমেন্টের একটা ইস্যু নিয়ে ওদের ওই জায়গায় সুইফট কোড, মানে আপনার যেই সুইফট কোডটা সেটা হচ্ছে একটা সুইফট অ্যাড্রেস নামে, আপনি যে জায়গা থেকে পেমেন্ট করবেন সব ব্যাংকের একটা সুইফট কোড থাকে আপনার, লাইক পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর একটা সুইফট কোড। তো ওরা দেখে কি, ওরা আপনার যেই ডিটেলসগুলো এগুলো হচ্ছে ওরা মার্ক করে, ওদের মার্কার পেন দিয়ে এগুলো মার্ক করে, তো ওইটার মধ্যে আপনি যেখান থেকেই আপনি, এটা একটা প্লাস পয়েন্ট ভাইয়া, সেটা হচ্ছে যে ওরা মানে দুনিয়ার সব জায়গা থেকে ওরা যে পেমেন্টটা টিটি যেটা বলি ওদের এম্বাসিতে, যে আপনার ওই যে ক্রোয়েশিয়ান এম্বাসি নিউ দিল্লি, ওরা এটা অ্যালাউ করে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে ইউ ক্যান পে দ্য অ্যামাউন্ট থ্রু দেয়ার ব্যাংক অ্যাকাউন্ট। ওদের একটা ওরা ওইটাকে বলে ইউরো ব্যাংক অ্যাকাউন্ট। সো ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকাটা জমা দিবেন, আর মেক শিওর আপনার সুইফট কোডটা যেন মিন করা থাকে, কারণ ওরা সুইফট কোডটাতে মার্ক দিয়ে দেয়। আর আপনার যে ইন্ডিয়াতে যেই ওদের এম্বাসি যে ব্যাংক অ্যাড্রেসটা আছে, মাস্ট বি ওই ব্যাংক অ্যাড্রেসটা যেন মেনশন করা থাকে আপনার ওই টিটি যেই ফর্মটা আছে, টিটি যেই আপনাকে যে রিসিপ্টটা দিবে ওই রিসিপ্টটাতে যেন এটা মেনশন করা থাকে। সো আমাদের ক্ষেত্রে হয়েছিল যে আমাদের যে গ্রুপে আমরা ছিলাম, আমাদের গ্রুপে 5 জন ছিল। সো 5 জনের মধ্যে 3 জন, আমি সহ 3 জন, আমরা একটা ব্যাংকে থেকে আমাদের টিটি করা হয়। সো ওই জায়গায় সুইফট কোডটা ছিল, আর বাকি যে 2 জন ছিল সুইফট কোডটা দেয় নাই। তো তাদের ক্ষেত্রে হয়েছে, বলছে যে সুইফট কোডটা এনে দিতে হবে। সো কিন্তু পরবর্তীতে মনে হয় সবাইকে আবার বলছে যে না এটা দরকার নাই, এরকম তো কিছু না, এরকম বলছিল যে দরকার নাই, বাট এটা আমরা মানে বিএফএস যারা বলছে আমরা আমাদের থেকে ল্যাকিংস রাখবো না, আমরা চাইবো যে শতভাগ আমাদের থেকে স্বচ্ছতা থেকে আমরা শতভাগ ওদের যে ক্রাইটেরিয়া যেন কোনো বাই এনি চান্স ফাইলটা যেন ইয়া না হয়,
মানে ব্যাক না আসে, ওরা যেন এই জায়গায় কোনো ওদের কাজের কোনো ইয়ে রাখে না, ওরা কাজটা 100% হ্যাঁ, যেন দ্বিতীয়বার ফিঙ্গার না আসে বা একটা লোক যেন সেকেন্ড টাইম ভিএফএস আবার আসতে না হয় কোনো ডকুমেন্ট। আমাদের এজেন্ট করছে কি ইমিডিয়েটলি ওরা এটাকে রেসপন্স করছে। ওরা ভিতরে যেহেতু কোনো কিছু নাই, তো ওদের নিজস্ব একটা কম্পিউটার আছে, ওইটা চাইলে যে কোনো ক্লায়েন্ট, আমরা যারা আছি অ্যাপ্লিকেন্ট চাইলে অ্যাক্সেস নিতে পারবেন। অ্যাক্সেস নিয়ে আমার ইমেল লগ ইন করে ওরা আমাদের এজেন্সি যেই 2টা পিডিএফ দিয়েছে যে টিটির, ওই পিডিএফ গুলো আমি প্রিন্ট দিয়ে ওদেরকে সাবমিট করার সাথে সাথে ওরা নিয়ে নিছে। যাক ওখানে মানে নিজে প্রিন্ট দেওয়ার ব্যবস্থা আছে। এটা খুবই একটা অ্যাডভান্টেজ জিনিস ভাই। না একটা দোকানে গিয়ে একটা লোক দৌড়াদৌড়ি করে গিয়ে, ইফ ইউ নো হাউ টু অপারেট কম্পিউটার দেন এটা খুব ভালো একটা দিক। না হয় আবার কম্পিউটার দোকানে যাবে আবার প্রিন্ট করে নিয়ে আসবে, তখন সময় বরবাদ। আচ্ছা ভাই, আমরা তো দেখি যে ডি ক্যাটাগরির ভিসা কিন্তু কিছু ভিএফএস বা কিছু এমবাসিতে মানুষকে প্রশ্ন করে যে আপনার কোম্পানির নাম কি, কোম্পানি কোথাকার, আপনার কি ফ্যাসিলিটি বা এগুলা লোকেশন কোথায়। এখানে তো এই ধরনের কোনো প্রশ্ন না, কিচ্ছু করবে না। শুধু নিয়ম রক্ষার জন্য আপনি ফাইল জমা দিলেন, ফিঙ্গার দিলেন, চলে আসেন। তাহলে যারা অশিক্ষিত, আমি অশিক্ষিত বলবো না, সরি, মানে যারা ইংরেজি ভালো জানেন না বা পড়াশোনা করেন নাই, মানে ওনারাও চাইলে ওরা শুধু ডকুমেন্টস দেখবে, আপনার ডকুমেন্টস দেখবে ওরা। এটা একটা ভালো দিক। অনেকে কিন্তু ইউরোপের ভিসা মানে মনে করে যে আমি পড়াশোনা করি নাই, মনে হয় আমার ইউরোপের ভিসার জন্য আবেদন করা যাবে না, মানে একটা ভয় থাকে। ক্রোয়েশিয়ার ক্ষেত্রে এটা না, ওইরকম কিছু না। আপনি এখানে আচ্ছা আরেকটা জিনিস ভাইয়া, ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে আপনার কোনো বাধা আসছিল কিনা, অথবা আপনার পুরাতন পাসপোর্ট দেখতে চাইছে কিনা, অথবা পুরাতন পাসপোর্ট জমা নিয়েছে কিনা, বা পুরাতন পাসপোর্ট যদি না থাকে সেই ক্ষেত্রে জিডি কপি লাগবে কিনা, এটার বিষয়ে যদি আপনি কিছু একটা বলতেন। এটা খুবই ভালো একটা প্রশ্ন করছেন ভাইয়া। এটা হয়তো অনেকে এটা জানে না, বা যারা আগামীতে দিবে, হয়তো এখন সংখ্যাটা অনেক কম, বাট আগামীতে অনেকে দিবে। এইটার একটা ভালো আমার ক্ষেত্রে এটা হয়েছে। তো আমার হচ্ছে যে আমার যে এজেন্সি বলেছিল যে একটা পাসপোর্টে হবে, ইভেন এটা বিএফএস থেকেও কোনো প্রবলেম ছিল না, যে আপনার কারেন্ট যে পাসপোর্টটা থাকে ওইটাই নিয়ে গেলে হবে। সো আমার বাসায় যেহেতু আছে আমার প্রিভিয়াস যে পাসপোর্ট গুলা, তো ওইগুলো আমি নিয়ে গেছিলাম ইন কেস যদি তারা চেয়ে বসলো, এই জন্য আমি নিয়ে গেছিলাম। সো আমি যখন পাসপোর্টটা জমা দিই, ওরা বলছে স্যার আপনার প্রিভিয়াস পাসপোর্ট গুলো কোথায়। তাই বলছি যে হ্যাঁ আমার কাছে আছে, ওইটা কি দেওয়া লাগবে কিনা। তো উনি আমাকে একটা ফর্ম দেখে বললো যে দেখেন ওদের যে ক্রাইটেরিয়া আছে, ওরা বলছে যে আপনার যদি পুরাতন পাসপোর্ট থেকে থাকে, আপনার পুরাতন পাসপোর্ট গুলা যদি থেকে থাকে, ওইগুলার আপনি ফটোকপি গুলা দিবেন ফ্রন্ট পেজের আর লাস্ট পেজের, যে আপনি কোনো এন্ডোর্সমেন্ট করেছিলেন কিনা। আর যদি কোনো ভিসা থাকে, ভিসাগুলো মাস্ট, ভিসাগুলোর ফটোকপি ওরা নিবে, ওরা নিজেরাই ফটোকপি করে নিবে, সাদা কালো ফটোকপি। আপনার যদি 2টা পাসপোর্ট থেকে থাকে, আপনি 2টা পাসপোর্ট দিতে হবে, নট মোর দেন 2। আর যদি একটা থেকে থাকে প্রিভিয়াস, তাহলে একটাই দিবেন। যদি কোনো পাসপোর্ট না থেকে থাকে প্রিভিয়াস, তাহলে দেওয়ার কোনো দরকার নাই। সো আর ওরা হচ্ছে যে আপনার পাসপোর্ট, প্রিভিয়াস পাসপোর্ট বা রানিং পাসপোর্টে যে ভিসাগুলো থাকে, ওরা মাস্ট এইগুলোর ফটোকপি করে নেয়। সো সব পাসপোর্টগুলো ওরা মার্জ করে একটা পাসপোর্টে ওরা স্টেপলার দিয়ে মার্জ করে ওরা এটা সব পাসপোর্টগুলোই নেয়। মোট কথা সবগুলো পাসপোর্টে দিতে হবে, আপনার পুরাতন যত পাসপোর্ট থাকে ওগুলা দিল্লিতে যাবে। এক্স্যাক্টলি। আচ্ছা ভাই, ছবি কয় কপি দেয়া লাগছে, বা ছবির সাইজটা যদি একটু বলে দিতেন। ছবির সাইজটা হচ্ছে আমাদের যেই শেনজেন যেই সাইজটা আছে 35x45 এটা লাগে। আর হচ্ছে যে ছবিটা অবশ্যই ম্যাট পেপারের নিতে হবে, একবারে রিসেন্ট তোলা ম্যাট পেপারের ছবিটা নিতে হবে। কয় কপি? ছবিটা লাগে 2 কপি। একটা কপি হচ্ছে আমাদের যেই ফর্মটা আছে, ফর্মটার উপরে ওরা দিয়ে দেয়, গাম দিয়ে ওরা নিজেরাই করে নেয়, আপনাদের করা লাগবে না, ওরা ছবিটা করে। আর আরেকটা ছবি আমাদের পাসপোর্টের উপরে ওরা দিয়ে দেয়, ওটা ফিন আপ করে না, ওটা পাসপোর্টের উপরে ওরা ক্লিপ দিয়ে লাগিয়ে দেয়। আমার মনে হয় যে ওই ছবিটাই ভিসাতে লাগবে। আচ্ছা ভাইয়া, আর হলো ধরেন আমরা নেপাল বা ইন্ডিয়াতে যখন এমবাসি ফেস করাই, বিএফএস গ্লোবালে ফেস করাইতাম, তখন কিন্তু অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্সটা লাগতো না, অ্যাটাস্টেড করাটার আপনার কপি দিয়ে হয়ে যেত। এখন স্ক্যান কপি বা কালার প্রিন্টেড কপি দিয়ে হয়ে যেত। এখানে কি অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্সটা মানে লাগে কিনা, আর লাগলেও ওনারা কি জমা নেন নাকি ফেরত দিয়ে দেন? ওকে, এটার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স ক্ষেত্রে হচ্ছে কি, ওরা হচ্ছে দেখতে চায় আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা, আপনার ফাইলে তো থাকবেই কালার ফটোকপি, তো ওরা যে অরিজিনালটা ওটা দেখতে চায় আপনি অ্যাটাস্টেড করাইছেন কিনা। পিছনে ওরা ভালো করে দেখে, ইভেন সামনে ওরা দেখে। তো দেখার পরে হয় কি, ওরা আপনাকে রিটার্ন করে দেয় ইমিডিয়েটলি। আপনি যদি ওভার কোনো ডকুমেন্ট দিয়ে থাকেন, সেগুলো ওরা ইমিডিয়েটলি রিটার্ন করে দেয়। আর যদি কোনো এডিশনাল ডকুমেন্ট লাগে, ওরা আপনাকে বলে দিবে যে হ্যাঁ এডিশনাল ডকুমেন্ট লাগবে, আপনার এই ডকুমেন্টগুলো দেন। আর না লাগলে যেগুলো আপনার মানে যেই ডকুমেন্টগুলো দরকার নেই, ওরা আপনাকে রিটার্ন করে দিবে। আর আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, ফিঙ্গার প্রিন্টের ব্যাপারে অনেকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আসে না। যেমন কালকে হয়তোবা আপনার এক্সপেরিয়েন্সটা কি বলেন, ওনারা, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যারা বিএফএস গ্লোবালের কর্মকর্তা আছেন, ওনারা রাত 9টা পর্যন্ত কিন্তু সবাইকে
ফিঙ্গার না আসার কারণে ওনারা সবাইকে ফিঙ্গার এনে আসার পরে তারপরে কিন্তু আপনাদেরকে ছাড়ছে। ওনারা চাইলে কিন্তু আপনাদেরকে পরের দিনও ইয়ে করতে পারতো। এখন ফিঙ্গার না আসার কারণটা এবং ফিঙ্গার যদি কারণ না আসে সেই ক্ষেত্রে কি করলে আসলে ফিঙ্গার আসার সম্ভাবনা আছে আপনার এক্সপেরিয়েন্স থেকে যদি বলতেন আপনার পার্সোনাল। আচ্ছা, আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, এটা আমার কাছে খুব একটা অভিজ্ঞতা ছিল, যেটা হচ্ছে শিখার অভিজ্ঞতা। যেমন আমার সাথে হয়েছে বলে আমি আজকে আপনাদের কাছে এটা এক্সপ্রেস করতে পারতেছি, যেটা হচ্ছে আমার নিজের সাথে ঘটছে। সো যাদের ফিঙ্গার হচ্ছে যে খুবই সফট, যাদের হাত খুবই সফট, তারা একটু আপনি যাওয়ার সময় আপনি চাইবেন যে আপনার হাতে যেন কোনো পানি না থাকে, আপনার হাত যেন পুরো পরিষ্কার থাকে। কারণ হয় কি, ওদের টিস্যু বক্স, ওদের ওখানে টিস্যু আছে, আপনি সবসময় আপনার হাতটাকে নেট এন্ড ক্লিন রাখবেন। ইভেন দো ওদের ভিতরেও কিন্তু হেক্সিসোল আছে, ওরা যথেষ্ট আন্তরিক আপনাকে, ওরা আপনার একুরেট ফিঙ্গারটা নিতে যা যা করা লাগে ওরা সবই অ্যাপ্লাই করবে আনটিল দে গট দে আর স্যাটিসফাইড। ওরা নিজের কাছে টিস্যুটা থাকলো, টিস্যু পেপার যে ডিভাইসের উপর উনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন, যদি কোনো কারণে ময়লা থাকে তখন কিন্তু অনেক আসতে চায় না, তাহলে উনি অ্যাপ্লিক্যান্ট নিজে কিন্তু ডিভাইসের গ্লাসটা পরিষ্কার করে দিলে আর আশা করি ক্লিয়ার। আর হচ্ছে যে ওদের যে ফিঙ্গারপ্রিন্টের যে বিষয়টা, ওদের ভিতরে বায়োমেট্রিক আমরা এনভায়রনমেন্ট বলি, সেটা হচ্ছে যে ওদের ভিতরে যে ফিঙ্গারের যে ইয়েটা, ওদের আমার কাছে মনে হয় ইউরোপিয়ান যে স্টাইলটা আছে ওরা খুবই একটু স্ট্রং। কারণ আপনার ফিঙ্গারটা ওরা 100% একুরেট না হলে ওরা ইয়ে করতে চায় না, আপনার যে তামিং ফিং বলে ওইটা আপনার নিতে চাইবে না। সো আমরা হাতকে পরিষ্কার করে যাব, আর হচ্ছে যে এটা আশা করি প্রবলেম হবে না, কারণ ওরা ওদের ডেডিকেশন দিয়ে আপনাকে ফিঙ্গার নিয়েই দেন ওরা আপনাকে ছাড়বে, এছাড়া আপনাকে ছাড়বে না। তো যেটা নেপালের ক্ষেত্রে হইতো যে আমার এক ভাই, ওনার 2 মাস পরে ফিঙ্গারপ্রিন্ট আসছিল। তো প্রবলেমটা হচ্ছে কি, নেপাল তো হচ্ছে যে অনেক মানুষ ওইখানে, ওরা অনেক মানুষকে সার্ভিস দিতে হচ্ছে। তো আমাদের বাংলাদেশে আমি যেটা দেখলাম, হয়তো কালকে অল্প মানুষ, এই জন্য হয়তো আমরা এই ফ্যাসিলিটিসটা পাইছি, অপেক্ষা করে আমাদের একবারে লোক যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু এটা করবে না, ফিঙ্গার আসলে তখন ওরা হচ্ছে কি, নরমালি ওরা বলছে যে আপনার যে ফিঙ্গারটা এটা 60 to 70% একুরেন্সি থাকলেই নিয়ে নিবে, এটা কোনো প্রবলেম করবে না। কিন্তু ওরা চাচ্ছে 100% যেন একুরেট হয়। সেই বিষয়টা ওরা খুবই ডেডিকেটেড। বাংলাদেশে তাহলে আসাতে আমরা এই ফ্যাসিলিটিটা পাইছি, না হয় কিন্তু আবার যদি 60 দিন 65 দিন পরে যদি আবার রিফিঙ্গার আসতো তাহলে কিন্তু এই লোকটা আরো পিছনে পড়ে যেত, একটা পিছনে পড়ে যেত। এটা আমি খুবই ইমপ্রেস। আর বাংলাদেশে আসাতে আপনার আর কোন দিক দিয়ে খরচ বাঁচছে বা কি সুবিধা পাইছেন, মানে আমাদের দেশের বাইরে যাওয়ার গেলে আমাদের মানে কি প্রতিবন্ধকতা আসতো, বা আমরা বাংলাদেশে আছে যে অ্যাডভান্টেজটা কি পাইছি আমরা, যদি আপনি বলতেন। অ্যাডভান্টেজটা পাইছি প্রথমত হচ্ছে যে আমার যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে যে আমার অ্যাডভান্টেজটা হচ্ছে যে এখানে খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি। আমি জানি যেটা হচ্ছে বাংলাদেশের অ্যাপয়েন্টমেন্ট যে স্লটগুলো আছে খুবই, এখানে এখনো ওই টাইপের গ্যাদারিং নাই। সবাই এখনো পারমিট নিয়ে আসতে পারতেছে না, যারা পুরাতন কাজ করতেছে তারাই কিন্তু পারমিট নিয়ে আসতে পারতেছে। আমরা দেখছি হাতে গোনা কয়জন, ওই যে 52 to 54 এরকম আর কি লোক আসছে। সো এটার প্রথম অ্যাডভান্টেজটা হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি স্লটগুলো পাচ্ছি, কারণ যতদিন যাবে যতদিন গড়াবে তখন আরো প্রবলেম হয়ে যাবে। তো আমরা তাড়াতাড়ি পাইছি, এটা একটা প্লাস পয়েন্ট। আর হচ্ছে যে ভিতরে গ্যাদারিং নাই যেহেতু মানুষ কম। আর দ্য মোস্ট ওখানে গিয়ে 60-90 দিন থাকা লাগে, ওখানে দ্য মোস্ট থিং হচ্ছে যে ফাইন্যান্সিয়ালি সেভ হচ্ছে। প্রথম কথা হচ্ছে ফাইন্যান্সিয়ালি, কারণ আমরা যারা যাব, আমরা যারা ইউরোপের স্বপ্ন নিয়ে থাকি, তারা সবসময় আমরা চিন্তা করব টাকা সেভ করার জন্য। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আসছে আমাদের একটা অ্যামাউন্ট হলো এখানে সেভ হবে। আর দ্বিতীয়ত যে প্রধান মেজর যে কারণটা, সেটা হচ্ছে যে আমরা এখানে আমাদের দেশে থেকেই এটা আমরা সাবমিট করতেছি, ইভেন আমরা দেশে থেকে এটা ডেলিভার পাবো। আমাদের যেমন পরিবার পরিজন, আমাদের আত্মীয় স্বজন সবার সাথে আমরা থাকবো, সবার কাছে থেকেই আমরা আমাদের স্বপ্নের যে ভিসা আছে ওটা রিসিভ করতে পারবেন। যেমন আরেকটা জিনিস হচ্ছে, ধরেন আমরা যদি নেপাল যাইতাম তাহলে আমাদের আসা যাওয়া প্লেন ভাড়া কিন্তু 35-40 হাজার টাকা চলে যেত, এবং আমরা ওখানে গিয়ে 90 দিন বা 120 দিন থাকলে আমাদের ওখানে কিন্তু 60-70 হাজার 80 হাজার টাকা এক্সট্রা থাকা খাওয়া খরচ চলে যেত। তো বাংলাদেশের আসাতে আমাদের অন্তত 1,20,000 থেকে 30 হাজার টাকা কিন্তু অতিরিক্ত খরচ থেকে আমরা এই সুবিধাটা পাচ্ছি। আর এখন আপনার কাছে কি মনে হয় যে আপনার পার্সোনাল ওপিনিয়ন যেটা, যে বাংলাদেশে আসাতে তো ইনশাআল্লাহ মানে খুব ভালো হয়েছে, আমরা সব দিক দিয়ে মানে উপকৃত হচ্ছি। এখন যারা নতুন জমা দিবেন ওনাদের ক্ষেত্রে আপনার কি? আচ্ছা, আমার নতুন জমা দেওয়ার ক্ষেত্রে আমি বলবো যে যখন আমরা জমা দিয়েছিলাম তখন আমাদের সবার তখন যে বাংলাদেশে বিএফএস চলে আসবে এটা কিন্তু আমাদের মাথায় ছিল না, এটা আমাদের কখনো আমরা কাউন্ট করিনি। আমরা সবসময় কাউন্ট করছি যে আমরা নেপাল যাব, আমাদের নেপাল আলটিমেটলি যেতে হবে। সো
এখন বাংলাদেশে চলে আসছে, আমি দেখছি ওভারঅল বাংলাদেশে চলে আসার কারণে আমার কাছে মনে হচ্ছে এটা বেটার অপশন। আর বাংলাদেশে হচ্ছে আমার মনে হয় যে বেটার দেন নেপাল আর ইন্ডিয়া হবে। তো আমি বলবো সবাইকে বাংলাদেশে জমা দেওয়ার জন্য, কারণ এটা ওরা খুবই ডেডিকেটেড। বাংলাদেশে যারা আছে ওরা খুবই বুঝে। আমার একটা মিসকনসেপ্ট ছিল যে ওরা হয়তো বুঝবে না, ওরা হয়তো অতটা প্রফেশনাল হবে না, বাট সারপ্রাইজিংলি ওরা খুবই প্রফেশনাল। আমার এই বিষয়টা আমি খুব লাইক আই হ্যাড দ্য বাজেট টু গো নেপাল, বাট আমি নেপাল যাইনি। আমার বাজেট ছিল নেপালে, কিন্তু আমি যাইনি। কেন যাইনি? আমি ভাবছি যে যেহেতু আমার কথা হচ্ছে যে এরা তো আপনার যেই বিএফএসটা হচ্ছে যে এম্বাসি যে ক্রাইটেরিয়া থাকে আমাদের, ওই ক্রাইটেরিয়াগুলো ছাড়া ওরা নিবে না নাকি। সো আমি চিন্তা করছি যে ঠিক আছে, আমি দেখি কি হয়। সো গতকালকে গিয়ে দেখলাম যেহেতু আমাদের এজেন্সিতে আরো 4 জন ছিল আমাদের, সো আমি ভাবলাম যে আমি একা কেন যাব। সো কালকে যে গিয়ে ওভারঅল যে আমার এক্সপেরিয়েন্সটা হয়েছে, আমি খুবই ইমপ্রেস, আমি খুবই সারপ্রাইজ। বাংলাদেশে জমা দেওয়াটাই ঠিক, বাংলাদেশে জমা দেওয়াটাই উত্তম হবে, সবার উত্তম হবে। আচ্ছা, যারা ক্রোয়েশিয়া থেকে অন্য দেশে চলে যায় ওনাদের ব্যাপারে আপনি কি বলবেন? কি ক্রোয়েশিয়াতে থাকাটাই বেটার না অন্য দেশে চলে যাওয়াটা? কারণ আপনার তো একজন বন্ধু, নিয়ারেস্ট বন্ধু ক্রোয়েশিয়াতে গিয়েছেন এবং উনি ওখানে সেটেল হতে চাচ্ছেন, তো আপনার অপিনিয়নটা কি আসলে চলে যাওয়াটা? আমি আপনাকে এটাই বলতে চাইছি যে প্রশ্নটা করা আমাকে এই প্রশ্নটা করা কতটা বোধগম্য, যেহেতু আমি এখনো ক্রোয়েশিয়া যাইনি। আপনি যেহেতু প্রশ্নটা পরে অ্যাড করলেন আমার বন্ধুর কথা, তো এই জন্য আমি একটু অ্যানসার দিতে পারবো। সেটা হচ্ছে যে আমার বন্ধুর মাধ্যমে আমাদের ইউসুফ ভাইয়ের সাথে পরিচয়। তো ইউসুফ ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে আমার বন্ধু এখানে হচ্ছে যে ও চিন্তা করছিল যে হয়তো চলে যাবে, বা যেহেতু এটা হচ্ছে ইউরোপের একটা সেনজেনের একটা ট্রানজিট পয়েন্ট ধরে নেয়। সো ও অনেক ভালো আছে, ওর মান্থলি ইনকাম লাইক মোর দেন 1500 ইউরোস, মোর দেন 1500 ইউরোস। সো ও অনেক হ্যাপি আছে। আর ওরা হচ্ছে যে ওদের যেই আমরা যারা ক্রোয়েশিয়া যাত্রী আছি ইনশাআল্লাহ, আমি যেটা শুনছি ওর কাছ থেকে, সেটা হচ্ছে যে বসগুলা হয় ক্রোয়েশিয়ান, যে বসগুলো ওরা খুবই ভালো হয়। ওরা হচ্ছে আপনি আপনার কাজকে রেসপেক্ট করবেন, ওরা আপনাকে রেসপেক্ট করবে। এন্ড আপনার ওই স্যালারি হ্যাঙ্গিং করে রাখে না। আপনার কাজের যেই আমাদের বাংলাদেশ বা ইউরোপিয়ান বা মিডল ইস্টের মতো না, যে ওরা, আমার বন্ধু যেটা বললো যে ওরা খুবই সচেতন, আপনার ওভারঅল আপনাকে নিয়ে ওরা খুব সচেতন। তবে এটাও সত্য যে গিয়ে যে অনেকে আবার ভালো কোম্পানি পায় না, এটাও সত্য। অনেকে কোম্পানির কারণে কিন্তু অন্য দেশে চলে যায়। কিন্তু আমরা যখন মিডল ইস্টে যাই, মিডল ইস্টে গেলে কিন্তু আমরা দেখা গেছে যে অন্য দেশে যেহেতু যেতে পারি না, আমরা কিন্তু অবৈধ হলেও কিন্তু ওখানে থাকি। কিন্তু ইউরোপের ক্ষেত্রে আমরা সেটা করি না। আসলে মাটি কামড়ায় যদি আমরা পড়ে থাকি, তাহলে 1 বছর 1.5 বছর একটা দেশে পড়ে থাকলে কিন্তু ফ্যাসিলিটি পাওয়াই যায়। তা আপনারাও আশা করি আপনারা গেলেও আল্লাহ যদি আপনাদের ভিসা দেন আপনারা ওখানেই থাকবেন। হ্যাঁ, ওখানে থাকবেন। তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। তাহলে আপনারা যারা ক্রোয়েশিয়াতে ফাইল জমা দিবেন, আপনারা আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের অনেকের মনের ভয় আশঙ্কা কেটে যাবে। কারণ যেহেতু ক্রোয়েশিয়া এম্বাসিতে বিএফএস গ্লোবাল প্রশ্নই করে না, অর্থাৎ আপনি ইংরেজি না জানলেও কোনো সমস্যা নাই। যে অনেকে যাচ্ছেন কাজের বিষয়ে, অনেকে ভয়ে থাকে যে আমি ইউরোপ যাব, ইংরেজি না জানিয়ে এম্বাসি আমাকে বা বিএফএস গ্লোবাল আমাকে কি প্রশ্ন করে, উত্তর দিতে না পারলে মনে হয় ভিসা পাবো না। ক্রোয়েশিয়ার ক্ষেত্রে এটা না। ক্রোয়েশিয়ার ক্ষেত্রে কোম্পানি যদি ভালো হয়, ওয়ার্ক পারমিট যদি ভালো কোম্পানি থেকে আসে, যেমন ভাইয়াদের কোম্পানিটা হচ্ছে এ ক্যাটাগরির কোম্পানি, এ প্লাস ক্যাটাগরির কোম্পানি, তাহলে ভালো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট আসলে অবশ্যই আল্লাহ যদি সহায় থাকেন আপনারা ভিসা পাবেন। এখানে আপনি আপনি প্রশ্নের উত্তর দিতে পারলো না দিতে পারলো যে ভিসা হবে না, বিষয়টা এমন না। ধন্যবাদ। প্রতিটা ইউরোপের স্বপ্নবাজ লোকের স্বপ্ন পূরণ হোক। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।